সেটা কিভাবে কমে? 54 ডিভাইডেড বাই 110%, that means 49.09. সো লজিক্যালি আপনার শেয়ারের দাম হওয়া উচিত বর্তমান 54 টাকা থেকে নেমে এটা হবে 49 টাকা 9 পয়সা। তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন করা যায়, নন ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন। এটা হলো আইডিয়াল টাইপ। শেয়ারের দাম বিভিন্ন কারণে কমতে পারে। টেন্ডুলকার ছক্কা মারলেও কিন্তু শেয়ারের দাম ওঠানামা করতে পারে, এমন স্পেকুলেটিভ একটা মার্কেট। বাট দিস ইজ আইডিয়াল টাইপ। লজিক্যালি এইটা হওয়া উচিত, বাট সবসময় এরকম হবে এমন নাও হতে পারে। সেক্ষেত্রে আরো অন্যান্য ফ্যাক্টর ইনভলভ থাকতে পারে। দিস ইজ নট আওয়ার কনসিডারেশন। এখন কথা হলো যে ইউজুয়ালি স্টক ডিভিডেন্ড যদি দেন, আপনি স্টক ডিভিডেন্ড ইস্যু করলে শেয়ারের কারেন্ট ভ্যালু মানে ট্রেন্ডটা কি হয় ইউজুয়ালি? এটা আপওয়ার্ড হয় না ডাউনওয়ার্ড হয়? এটা একটা প্রশ্ন। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে শেয়ারের দাম কি জায়গায় থাকে না নিচে নামে? শেয়ারের দাম বাড়বে, শেয়ারের দাম স্টক ডিভিডেন্ড বাড়বে, সংখ্যাই বাড়বে, সংখ্যাই বাড়বে। ক্যাশ ডিভিডেন্ড দিলে বাড়বে, ক্যাশ ডিভিডেন্ড দিলে বাড়ে। কেন ক্যাশ ডিভিডেন্ড দিলে শেয়ার ওই শেয়ারটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে, রাইট। এবং যারা এক্সিস্টিং হোল্ডার যারা, তারাও এটাকে হোল্ড করার চেষ্টা করে, ও হাতছাড়া করবে না ইউজুয়ালি। এই কারণে ওটার ইয়ে বাড়ে। এখন এই মুহূর্তে ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি কোনটা জানেন? আগে ছিল অ্যাপল। অ্যাপল কিন্তু মানে তার প্লেস হারাই ফেলছে। সৌদি আরামকো 1 নম্বরে চলে আসছে। অনলি রিজন তাদের শেয়ার প্রাইস বেশ মানে অস্বাভাবিকভাবে বাড়ছে তেলের দাম বাড়ার কারণে, ইউক্রেন যুদ্ধের পরে। সো এর সাথে রিলেটেড প্রশ্নটা হচ্ছে যে ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড যদি দেয়, স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে শেয়ার কারেন্ট ভ্যালুটা পড়ে যাবে। সেক্ষেত্রে ফর্মুলা হলো এটা, মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই 110%। এটা যদি 8% হতো তাহলে 1.08। এটা একটু দেখতে পারেন। দেখেন, ডোরস্টেপ কর্পোরেশন stock is currently trading at 25.70 per share, 25 টাকা 70 পয়সা বর্তমান বাজার দর। The company pays a regular cash dividend of 40 cent every quarterly। তাহলে বছরে হয় কত? 4 দিয়ে দিলে 1 টাকা 60 পয়সা। Okay, tomorrow is the ex-dividend date for the upcoming regular dividend. Tomorrow মানে ধরেন 21 তারিখে হবে ex-dividend date। তো ex-dividend date টা কি আসলে? Any idea? রেকর্ডের 4 দিন আগে। এক্স্যাক্টলি, মানে এই ডেট পর্যন্ত এটা একটা কাট অফ ডেট। হ্যাঁ, অর্থাৎ কারা কারা ডিভিডেন্ড প্রাপ্ত হবে, কারণ শেয়ার তো ফ্রিকুয়েন্টলি হাত বদল হচ্ছে, তাই না? ইনস্ট্রুমেন্ট গুলোতে এক জায়গায় বসে নেই, এটা ব্লাড সার্কুলেশনের মতো সার্কুলেট হতেই আছে। সো কোন ডেট পর্যন্ত আমরা আসলে ডিভিডেন্ড প্রাপ্তি নিশ্চিত করব? যে এই তারিখ পর্যন্ত, ধরেন 20 তারিখ হবে এক্স ডিভিডেন্ড ডেট, তার মানে 21 তারিখ যদি আগামীকাল বলছে যে এক্স ডিভিডেন্ড ডেট হবে, তার মানে আজকে পর্যন্ত যাদের কাছে থাকবে শুধুমাত্র ওই রেকর্ড অনুযায়ী তারা ডিভিডেন্ডটা পাবে। কিন্তু আমি একদিন বা 2 দিন পরে যে ওই শেয়ারটাই কিনলাম, আমি কিন্তু সেটা পাবো না। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত যাদের হাতে ইনস্ট্রুমেন্টটা ছিল বা 20 তারিখের আগে যারা শেয়ারটা কিনছে, শুধু তারাই ডিভিডেন্ড প্রাপ্ত হবে। হতে পারে যে 364 দিনই তার কাছে ছিল না, কিন্তু ওই একদিন সে কিনে ফেলছে, এক্স ডিভিডেন্ড হওয়ার আগের দিন সে শেয়ারটা কিনছে বা হোল্ড করছে কোনোভাবে, তাহলে কিন্তু সে ডিভিডেন্ড প্রাপ্ত হবে। বাট একটা ব্যক্তি ধরেন 364 দিন ধরে রাখছিল, কিন্তু একদিন আগে সে সেল করে ফেলছে, তাহলে সে কিন্তু ডিভিডেন্ড প্রাপ্ত হবে না। সো এইভাবে আসলে এটা একটা কাট অফ ডেট। The tomorrow is the ex-dividend date for the upcoming regular dividend, assuming there is no new information released about the company
how much do you expect the company's stock to trade for tomorrow? অর্থাৎ এক্স ডিভিডেন্ড ডেটে এই শেয়ারটার দাম কত হওয়া উচিত এক্স ডিভিডেন্ড ডেটে, অর্থাৎ কাট অফ ডেটের পরের দিন শেয়ারটার মূল্য কত হওয়া উচিত, এটা হলো প্রশ্ন। সো কাট অফ ডেটের অন দ্য ডেট অর বিফোর দ্য ডেট অ্যান্ড আফটার দ্য ডেট, একদিন আগে বা পরের মধ্যে কিন্তু শেয়ারের দামের পার্থক্য আছে। তো আপনি যদি জানেন একটা কোম্পানি is going to pay a quarterly dividend of 0.4 for each share, প্রতিটা শেয়ারের জন্য 40 পয়সা করে দিচ্ছে, এটা কনফার্ম হয়ে গেছে, আপনি এটা পেপার পত্রিকায় জেনে গেছেন, তাহলে এই শেয়ারটা কেনার জন্য অনেকে চেষ্টা করবে। হ্যাঁ, সেটা ধরেন বিফোর দ্য ডেট পর্যন্ত এটা ছিল 25 টাকা 70 পয়সা। হ্যাঁ, তো একদিন পরে বা 21 তারিখ বা 22 তারিখে গেলে এই শেয়ারটা, যেহেতু আপনি ইনফরমেশন জানতেন যে এটা 40% করে দিবে, একদিন পরে কিন্তু আপনি এই 25 টাকা 70 পয়সা আর কিনতে রাজি থাকবেন না ইজিলি, কারণ আপনি আর এই 40 পয়সা পাবেন না। সো স্বাভাবিকভাবে লজিক্যালি এটা আফটার দ্য ডেট এটার দাম হয়ে যাবে 40 পয়সা কম, 25 টাকা 30 পয়সা। এখানে কোনো সূত্র নাই, জাস্ট মাইনাস 25 টাকা 70 পয়সা থেকে ডিভিডেন্ডের পোর্শনটা বাদ দিলেই হবে, নো ফর্মুলাস। Which of the following would be a reason for a board of directors to issue a stock dividend? Stock dividend issue করার কারণ কি? আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল ফর্মে একটা প্রশ্ন দেখে আসছি, ওটার সাথে রিলেভেন্ট, এটা খুবই মানে লজিক্যাল একটা প্রশ্ন। আমরা একটা আলোচনাও করছি সম্পর্কটা কি, স্টক ডিভিডেন্ডের সাথে শেয়ার মূল্যের সম্পর্কটা কি, আসলে একটা অ্যাডভার্স রিলেশন আছে। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে শেয়ারের দাম পড়ে যাবে। সো একদম রিলেভেন্ট ওই প্রশ্নটাই, which of the following would be the reason for issuing the stock dividend? To reduce stocks market price, to reduce the stock market price। এই প্রশ্নটা দুইভাবে হতে পারে, যে স্টক ডিভিডেন্ড ইস্যু করলে কি হতে পারে রিগার্ডিং দ্য মার্কেট প্রাইস, আরেকটা হলো যে ইন্টেনশনালি বোর্ড অফ ডিরেক্টরস এটা অনেক সময় করে টু রিডিউস মার্কেট প্রাইস, আরেকটা হলো যে বাধ্য হয়ে করে যদি ক্যাশ ফ্লো খারাপ থাকে। কোম্পানি ইজ প্রফিটেবল বাট লিকুইডিটির দিক থেকে তার অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে তাকে আসলে শেয়ার হোল্ডারদেরকে স্যাটিসফাই করতে হলে ডিভিডেন্ড দিতে হবে ইন দ্য ফর্ম অফ স্টক ডিভিডেন্ড। Okay, who must approve the payment of dividends? এটা খুব কমন জিনিস, যেটা বোর্ড অফ ডিরেক্টরস ছাড়া কেউ করবে না। আচ্ছা, which of the following explanation is not a possible benefit of paying dividends? ডিভিডেন্ড নিয়ে প্রচুর প্রশ্ন আছে। Which of the following explanation is not a possible benefit of paying dividends? তার মানে এখানে আমার চারটা অপশনের মধ্যে তিনটে আছে বেনিফিট, বেনিফিট গুলো জানবো, আর বেনিফিট না সেটাও দেখতে হবে। It's not a possible benefit of paying dividends. Paying dividend pay করলে benefit নাই কোনটা, সেটা হচ্ছে paying dividends reduces the profitability that a firm will enter financial distress. আচ্ছা, এটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করি, দেখি বেনিফিট গুলো কি। দেখেন অপশন এ তে বলছে some investors prefer dividend paying stocks and will be willing to pay a higher price for stocks with regular dividend. এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডিভিডেন্ড দেওয়ার কি কি সুবিধা আছে? ডিভিডেন্ড দিলে তো টাকা বের হয়ে যাচ্ছে কোম্পানির, তারপর কেন সুবিধাগুলো কি? যে একটা কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় মানে
সে আর বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে এবং মার্কেটে তার সবকিছুই ভালো থাকে পজিটিভ। Paying out large regular dividends can force management to regularly raise more capital. The extra scrutiny involved in raising capital can increase the incentives of management to run the company efficiently. যেহেতু ডিভিডেন্ড দিলে আপনার সবকিছু ভালো থাকে মার্কেটে, আপনার ফেস ভ্যালু, আপনার গুডউইল, আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট সবকিছু স্ট্রঙ্গার থাকে, ট্রেডিংটা ভালো হয়, তো এতে করে আপনাকে কিন্তু প্রচুর টাকাও বের করে দিতে হচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে। তো যেহেতু আপনি কনসার্ন এবং আপনি দিতে চান, সেক্ষেত্রে কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি ইফিশিয়েন্ট হয় এটা কন্টিনিউ করতে গেলে। So company management is to run the company efficiently. এটা একটা benefit. Dividends can be used to manage the capital structure of a company. Dividends can be used to manage the capital structure of a company. উপরে দুইটাকে কম্বাইন করলে এই কথাটা বলা যায়। The dividends can be used to manage the capital structure of a company, but this is not a benefit. So paying dividends reduces the profitability that a firm will enter financial distress. ব্যাখ্যাটা কি বলছে একটু দেখি আমরা। দেখেন, paying dividends cause the cash balance to decrease. একটা ক্যাশ আউটফ্লো হচ্ছে, which increases the profitability that a firm will enter financial distress. This is not a true statement and not a benefit of paying dividends. স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা? প্রথমত এটা একটা মিথ্যা কথা, কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট। ডিভিডেন্ড পে করলে কি কোম্পানির প্রফিটেবিলিটি রিডিউস হয়? আসলে হয় না। একটা কোম্পানি মানে যদি কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকে, ডেফিনেটলি ইট ইজ আ সাইন অফ প্রফিটেবল কোম্পানি। একটা কোম্পানি যদি প্রফিটেবলই না হয়, প্রথমত সে ডিভিডেন্ড দিতে পারবে না। আর কন্টিনিউয়াসলি যারা ডিভিডেন্ড দিতে পারে, এটা তার জন্য এটা একটা বিশাল শক্তি প্রদর্শন করে কোম্পানির মার্কেটে। এটা সাইন অফ মানে স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্যাট কোম্পানি। সো দিস স্টেটমেন্ট ইজ টোটালি ইররিলেভেন্ট। What is commercial bank? দরকার নাই। Which of the following statement is not true? True, false? Again, in a best effort offering, আমরা আগে true not true টা আগে দেখি। Which of the following statement is not true? So specific কিছু বলা নাই, ছেড়ে দিছে, সো আমাকে চারটা অপশনই দেখতে হবে এই ধরনের প্রশ্নগুলো থাকলে, open ended. In a best effort offering, the underwriters will suffer a financial loss if the offer price is set too high. এই প্রশ্নটা একেবারে রিলেটেড টু আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং প্রসেসের প্রশ্ন এটা। আন্ডাররাইটিং হচ্ছে আপনার আছে আইপিও প্রসেসের 3 নাম্বার স্টেপ হলো আন্ডাররাইটিং। আন্ডাররাইটিংটা কি? আন্ডাররাইটিং হলো যে ইনভেস্টমেন্ট ব্যাংকার ইস্যুইং কোম্পানির কাছ থেকে সমস্ত শেয়ার একদম পাইকারি নিয়ে নিবে। ধরেন 1 লক্ষ শেয়ার যদি আমি ইস্যু করি, দেন বেক্সিমকো 1 লক্ষ শেয়ার ইস্যু করলো মার্কেন্টাইল ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংক উইং আছে তাদের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আন্ডাররাইটার হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, তার পুরো 1 লক্ষ শেয়ার ধরে নেবে এবং সে তার মতো করে বিক্রি করে যে প্রফিট থাকবে সেখান থেকে সে ভাগাভাগি করে নেবে বা স্প্রেড সে নিয়ে নেবে। এটাকে বলা আন্ডাররাইটিং প্রসেস। তো এখানে একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে বেস্ট ইফোর্ট অফারিং। যে বেস্ট ইফোর্ট অফারিংটা যেটা ইনক্লুড করে সেটা হচ্ছে আন্ডাররাইটার অনেক সময় লুজার হলে হইতে পারে, ও একটা রিস্ক নিয়ে নেয় সোজা কথা। অর্থাৎ ইস্যুইং কোম্পানিকে সে লস হতে দিবে না। তো ইন এ বেস্ট এফোর্ট অফারিং, দ্য আন্ডাররাইটার্স উইল সাফার এ ফিনান্সিয়াল লস ইফ দ্য অফার প্রাইস ইজ সেট টু হাই। এটাকে বলা হচ্ছে যে দিস ইজ নট ট্রু, এটা একটা ফলস স্টেটমেন্ট বলা হচ্ছে। তাহলে ট্রু স্টেটমেন্ট গুলো কি কি, তারপর আমরা কম্পারিজনটা করি।
দেখেন in a best effort agreement the issuing firm will lose if the offer price is set too high. অর্থাৎ ইস্যুইং কোম্পানি লস হওয়ার সম্ভাবনা আছে বেস্ট এফোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে। লস হইলে এখানে রিস্কি জোনে থাকে আসলে ইস্যুইং কোম্পানি, বাট আন্ডাররাইটারের কোনো লস নাই। In a best effort agreement the issuing firm will lose if the offer price is set too high. এত বেশি অফার প্রাইস যদি আমি ধরে রাখি মার্কেটে, যদি ওটা আমি না পাই, তাহলে লস যেটা হবে সেটা লসের ভাগ দিতে হবে ইস্যুইং কোম্পানিকে। আন্ডাররাইটারের কোনো লস নাই, সে এটার লস নেবে না। If the underpricing is significant, the investment banking firm will suffer a loss of reputation for failing to price the new issue correctly and raising less money for its client than it could have. হ্যাঁ, এখানে আবার রিস্কটা দেখা গেল কার? এই স্টেটমেন্ট বলতেছে রিস্কটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকের। যদি এখানে একটা ঘটনা ঘটতে পারে যে কোম্পানির আগে আসলে ওয়েটটা বুঝতে হবে এবং কোম্পানির ইমেজ কতটুকু, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো ওটার সাথে ব্যালেন্স করে যদি প্রাইসিং সেট না করে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংকার ধরা খাইতে পারে। দেখেন রেপুটেশন, if the underpricing is significant, the investment banking firm will suffer a loss of reputation for failing to price the new issue correctly and raising less money for its client than it could have. Underpricing is defined as offering new securities for sale at a price below their true value. It is true. The definition of the word underpricing the key. Underpricing is defined as offering new securities for sale at price below their true value. অর্থাৎ যা হওয়া উচিত তার চেয়ে কম দামে সেল করা। সো এটার সাথে এটাও রিলেটেড, দুইটা জিনিস। সো আন্ডার ভ্যালু করে যদি শেয়ার ট্রেড করা হয়, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংকার অপটিমাম অ্যামাউন্ট অফ ফান্ড রেজ করতে পারবে না ফর ইটস ক্লায়েন্ট। This is true. এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্টেটমেন্ট গুলো বেশ লেন্দি এবং নরমালি নন ট্র্যাডিশনাল আর কি আমাদের প্র্যাকটিস এরিয়াতে। মার্চেন্ট ব্যাংকিং এর সাথে কেউ ইনভলভ আছেন নাকি? তাহলে বেস্ট এফোর্ট অফারিং এর ডেফিনিশনটা কি দাঁড়ালো? আচ্ছা, বেস্ট অফার আসেন এটা দেখেন, in a best effort offering the underwriter does not guarantee that all the securities will be sold. The issuing company, not the underwriter, will suffer a financial loss if the securities are not sold. So this statement is false. False বের হয়ে গেছে, বাট এই ডেফিনেশনটা এইখানে আছে এই পর্যন্ত। বেস্ট এফোর্টটা আমি বলি আপনাকে। বেস্ট এফোর্টটা এরকম, ধরেন আপনি আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমাকে সিএমএ পাস করাইতে হবে। আমি বললাম ঠিক আছে, আমার কাছে 3 মাস পরে আমি পাস করাই দেব। পাস করার মালিক তো আল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করবো আপনাকে পাস করাই দেওয়ার। বিষয়টা হলো এরকম যে আপনাকেও খাটতে হবে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করবো। তো আন্ডাররাইটারটাও এরকম করে। আন্ডাররাইটার ফুল রিস্কটা নিচ্ছে না, ফুল রিস্কটা নেবে না। আন্ডাররাইটার বলতেছে যে আমি আমার সর্বোচ্চ ত্যাগ বা স্যাক্রিফাইস করবো, সর্বোচ্চ চেষ্টাটা আমি করব যাতে আপনার সমস্ত শেয়ার সোল্ড আউট হয় এবং অপটিমাম প্রাইস হয়। হ্যাঁ, যে কারণে এখানে দুইটা জিনিস আছে, অপটিমাম প্রাইস বা যেটা ট্রু ভ্যালু, আর একটা হচ্ছে যে আন্ডার প্রাইসিং এর কথা বলছে। আন্ডার প্রাইসিং করলে মানে যেটা হয়, মানে 100 টাকার মাল যদি আপনি 80 টাকায় বিক্রি করেন, সেক্ষেত্রে কম দামে দেওয়ার কারণে আপনি অনেক বেশি ইনভেস্টরকে হয়তো কভার করতে পারবেন, বা হয়তো 1 লাখ বা 2 লাখ শেয়ার ইস্যু করলেন, পুরোটা সেল করতে পারবেন। এতে হবে কি, আপনি এটা এক ধরনের গোজামিল আসলে, ম্যানিপুলেশন। হ্যাঁ, যে আন্ডাররাইটার বা মার্চেন্ট ব্যাংক প্রুভ করলো যে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, আমি সর্বোচ্চটা করবো আপনার জন্য, আপনার পুরো শেয়ার বেচে দিলেই তো হলো। ও কিন্তু বেচে দিচ্ছে, কিন্তু বেচে দিয়ে মাঝখান থেকে একটা ক্ষতি করে ফেলছে।
যে ট্রু ভ্যালুতে হয়তো 100 কোটি টাকা আসতো, সেখানে সে পাইছে 80 কোটি টাকা। অপটিমাম লেভেল অফ ফান্ড কিন্তু সে রেজ করতে পারে নাই ফর হিজ ক্লায়েন্ট, বাট সে কোনো না কোনো ভাবে তাকে বুঝ দিয়ে দিচ্ছে যে আমি আমার বেস্ট এফোর্ট ফুলফিল করছি। দিস আর দ্য থিংস। সো সর্বোচ্চ চেষ্টা করবে সে, এটাই হলো কথা। The best effort offering, the underwriter does not guarantee that all the securities will be sold. এখানে আসলে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু সর্বোচ্চটা করবে the issuing company, not the underwriter. যদি কোনো লস হয় বা আনসোল্ড কোনো কিছু থাকে, এর জন্য যে সাফারিংসটা হবে it will be carried out by issuing company, not the underwriter. তাহলে এরকম কি কোনো সিস্টেম আছে যেখানে আন্ডাররাইটাররা ফুল রিস্ক নিয়ে নেয়? I'm not sure but এটা পরে আমার কাছে মনে হলো যে এর বাইরে কিছু আছে কিনা। maybe এটা সালে ভাই থাকলে বলতে পারতো আর কি। ওকে Okay, this is underwriting এর ডেফিনেশনটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। Underwritingটা কি? Underwriting is the process by which an investment bank agrees to buy the firm's securities who is going public and then resell the securities to investor. এটা একটা process. Is the process by which an investment bank agrees to buy the firm's securities who is going public and then resell the securities to investor. এটা কি ওটার অপোজিট, ওটার বিপরীত? ওইটার অপোজিট, ইটস ওকে অনেকটা, কিন্তু এখানে গ্যারান্টির বিষয়টা মানে ক্লিয়ার না। এখানে যেটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংক শেয়ারগুলো কিনে নিবে, কিনে নিয়ে একটা প্রাইসে কিনে নেয়, তারপর সে আসলেই কি এটা লাভবান হবে, কিন্তু তার পূর্ণে তার রিস্ক এখানে। হ্যাঁ, এখানে ওটার সাথে কিছুটা রিসেল করবে, রিসেল যায়, কিন্তু আন্ডাররাইটিং যে প্রসেসটা এটা কিন্তু ভেরি কমন এবং এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা একটা ম্যান্ডেটরি স্টেপ অফ আইপিও। আইপিওর 3 নাম্বার স্টেপ এটা। হ্যাঁ, সো এখানে আসলে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। তো ও বলছে যে দিস ইজ দ্য গ্যারান্টেড, যে আমি সব এটা সেল মানে সেল হওয়ার যে গ্যারান্টিটা সেটা সে নিয়ে নিচ্ছে। আপনি 1 লাখ শেয়ার ইস্যু করলে 1 লাখ শেয়ার আগে কিনবে কে? ইনভেস্টমেন্ট। এখানে আসলে যে ডিলার আর ব্রোকারের যে ব্যাপারটা বলছিলাম, অনেকটা এটা এখানে ইনভেস্টমেন্ট ব্যাংকারের ভূমিকাটা কিন্তু একটা ডিলারের মতো। ডিলারের কাজ। হ্যাঁ, 100 টাকার শেয়ার সে হয়তো 90 টাকা করে ধরে সে কিনে নিল পুরোটা, হয়তো ওই দিন সে পে করলো না, হয়তো সেল হওয়ার পরে সে টাকাটা দিবে। হ্যাঁ, এইখানে একটা গ্যারান্টি, হিডেন গ্যারান্টি তো ডেফিনেটলি আছে, অন্তত সোল্ড আউট হওয়ার পুরোটাই। হ্যাঁ, ইস্যুইং কোম্পানি এখান থেকে একটু নিস্তার পায় যে আমি পুরোটাই তাকে দিতে পারতেছি। বাট বেস্ট এফোর্ট ওই প্রসেসটাও কিন্তু আন্ডাররাইটিং প্রসেস ডেফিনেটলি। ওকে, দেখেন ব্রোকারের কথা বলতে ব্রোকার চলে আসছে। A market specialist who facilitates exchange between buyer and seller is called a broker. আসলে a specialist, মানে প্রচুর ইনফরমেশন আছে ডেফিনেটলি। So it is a broker. Again, when a company issues a stock dividend, which of the following would be affected? স্টক ডিভিডেন্ডের এফেক্ট কিন্তু দুই জায়গায় দেখলাম, এটা সব একটা জায়গায় ছিল যে মার্কেট ভ্যালুতে এফেক্ট ফেলে, যে শেয়ারের কারেন্ট ভ্যালু পড়ে যায়। আরেকটা বলতেছে যে আর্নিং পার শেয়ারটা ফল করে। হাউ ইট ইজ, এটা কিভাবে সম্ভব? স্টক ডিভিডেন্ডের কারণে ইপিএস কমবে কিভাবে? affected, that means it negatively affected, earning per share will be reduced. How it is? ভাই আউটস্ট্যান্ডিং শেয়ার তো বেড়ে যাচ্ছে। আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে যাচ্ছে, রাইট। নাম্বার অফ শেয়ার বেড়ে গেলে আপনার ইপিএস হ্যাম্পার্ড হবে, ওখানে ইফেক্ট পড়বে। ইফেক্ট পড়বে। ওকে, ক্লিয়ার। Employees are restricted from buying or selling shares in their own company during employees কোন কোম্পানির এমপ্লয়ি? ইস্যুইং কোম্পানি। ইস্যুইং কোম্পানির এমপ্লয়িরা সাধারণত টপ লেভেল এক্সিকিউটিভ যারা
শেয়ার প্রসেসের সাথে ইস্যুইং প্রসেসের সঙ্গে জড়িত থাকে, সিএফও থেকে শুরু করে অ্যাকাউন্টস ফিনান্সের একদম কি পার্সোনাল যারা। Employees are restricted from buying or selling shares in their own company during blackout period. During blackout period, তার মানে অন্য সময় কিনতে পারবে, বাট ব্ল্যাকআউট পিরিয়ডে তারা কিনতে পারবে না। এটা একটা ইথিক্যাল ইস্যু। সো ব্ল্যাকআউট পিরিয়ডটা কি আসলে? দেখেন, firms have blackout period policies that specify when employees holding company shares are forbidden to buy or sell. This period are often around the time of quarter end or month end closing. অর্থাৎ যেসব পিরিয়ডিক্যালি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, যেমন মান্থ এন্ডিং হয়, কোয়ার্টারলি এন্ডিং তো মাস্ট, হাফ ইয়ারলি এন্ডিং হতে পারে, কোয়ার্টারলি হতে হতে সেকেন্ড কোয়ার্টারটাই হাফ ইয়ারলি, আর অ্যানুয়াল ক্লোজিং তো অবশ্যই। সো এই সময়টাতে তারা দে শুড বি অ্যাবস্টেন ফ্রম বাইং অর সেলিং শেয়ার, মানে ট্রেডিং এ তাদের ইনফরমেশন গুলো পাবলিকলি না যাচ্ছে তারা পর্যন্ত তারা কিনতে পারে। পাবলিকলি যায় আপনার দুইটা সময় সাধারণত ম্যান্ডেটরিলি, যেমন কোয়ার্টারলি স্টেটমেন্ট। কোয়ার্টারলি স্টেটমেন্ট ইউ হ্যাভ টু ডেলিভার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা ম্যান্ডেটরিলি আপনাকে দিতেই হবে। সো এটা পাবলিকলি যাচ্ছে, কিন্তু মান্থলি স্টেটমেন্ট তো আসলে ওইভাবে ডিসক্লোজ হয় না, সেটা ইন্টারনালি থাকে। ব্যাংকের ক্ষেত্রেও থাকে, ব্যাংকের যেমন কোয়ার্টারলি স্টেটমেন্ট গুলা কিন্তু প্রোভাইড করতে হচ্ছে আপ টু সেন্ট্রাল ব্যাংক। সো আবার ব্যাংকের যে আপনার মার্চেন্ট ব্যাংক পোর্শন আছে, সে কিন্তু আবার একইভাবেই তার সমস্ত ইনফরমেশন গুলো ধরেন দিচ্ছে কাকে, এসিসি তে দিচ্ছে, বা আদার্স কোম্পানি যেগুলো যাদের কিনা আইপিও ছাড়া আছে মার্কেটে, তারা তাদের ইনফরমেশন গুলো কিন্তু প্রোভাইড করতেছে ম্যান্ডেটরিলি, এবং কোয়ার্টারলি তাকে পাবলিকলি এটা ডিসক্লোজ করতে হচ্ছে। মান্থ এন্ডলি দিতে হচ্ছে না, কিন্তু ট্রেডিং তো প্রতিদিনই হচ্ছে, ট্রেডিং তো থেমে নাই। তো এই এন্ডিং জায়গাগুলোতে কি হয়, সাধারণত দেখা যায় 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়তো আমরা একটা প্রিপারেশন তৈরি করি, মানে অ্যাকাউন্টিং এর একটা ফিচার সামনে চলে আসে যে এই মাসে কি হতে যাচ্ছে, বা 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে একদম তো ফাইনালি আপনি প্রিন্ট দিয়ে বের করে ফেলেন। তো এই সময় হবে কি, আপনার সব ইনফরমেশন কিন্তু অ্যাসেম্বলড হয়ে যায়, একদম কি ইনফরমেশন গুলা এই কি পার্সোনালদের কাছে একেবারে চাক্ষুষ, তারা কিন্তু ইচ্ছা করলে মার্কেটকে ম্যানিপুলেট করার মতো ক্ষমতা রাখে, লিক করতে পারে। কিছু না, এটা আসলে আপনার একটা ইথিক্যাল কনসেপ্ট। ইনসাইডার ট্রেডিংটাকে প্রহিবিট করার জন্য এটা করা। ইনসাইডার ট্রেডিং কি সেখানটাও বলা আছে। ইনসাইডার ট্রেডিং কি? ইনসাইডার ট্রেডিং পুরো এক পেজ এটার আলোচনা ছিল টেক্সট বইতে। এই ইনসাইডার ট্রেডিংটাই হলো ওয়ান কাইন্ড অফ এইসব কি পার্সোনাল, যারা কি পার্সোনালদেরকে আসলে মানে ট্রেডিং প্রসেস থেকে বাইরে রাখার যে প্রক্রিয়াটা, কিন্তু যদি কেউ করে থাকে সেটা হয় খুবই আনইথিক্যাল, এবং এরাই সাধারণত মার্কেটটাকে ম্যানিপুলেট করার জন্য প্রচুর ক্ষমতা রাখে। এটা হলো ইনসাইডার ট্রেডিং। আচ্ছা, এখানে ডেফিনেশন আছে, একটু পরে আমরা পাবো। দেখেন, when corporate insiders buy and sell securities of their own firm, they must report their trades to ইনসাইডার ট্রেডিং এর কথা চলে আসছে অলরেডি। সেটা হলো এই ইনসাইডাররা হলো কোম্পানির কি পার্সোনাল, লাইক সিএফও, সিও, বাই এন্ড সেল সিকিউরিটিজ অফ দেয়ার ওন ফার্ম। তারা যদি তাদের নিজের কোম্পানির সিকিউরিটিজ কিনা বেচা করে 2 টাকা লাভ করতেও চায়, সেক্ষেত্রে তাকে রিপোর্ট করতে হবে কাকে? এসিসি কে। এসিসি কে জানাইতে হবে। উইদাউট পারমিশন সে এটা করতে পারবে না। তো সেটা তো আর বসে থাকে না, তো তখন দেখা যায় যে সে তার নিজের নামে না কিনে ছোট ভাই, বোন, ওয়াইফ, বউয়ের ভাই, ওদের নামে আসলে ট্রেডিংটা করে। তো ইন সাম কেসেস যদি যেসব দেশের ল অ্যান্ড অর্ডার ভালো, তারা ওইটাও করতে পারে না, ডিপেন্ডেন্টরাও এটা করতে পারবে না। বাংলাদেশের জন্য সবই সম্ভব আর কি। When corporate insiders buy and sell securities of their own firm, they have to report to the ACC.
Okay. Which of the following is a reason a firm can benefit from going public? That's a good question. The company, which of the following is a reason a firm can benefit from going public? At a private limited company, কেন সে পাবলিক লিমিটেড কোম্পানি হতে চায়? মানে আইপিও তে গেলেন মানে আপনি পাবলিক হয়ে গেলেন, ইউ আর নো মোর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। দ্যাট মিন্স ওটাকে বলা হয় যে কোম্পানি পাবলিকলি ট্রেডেড, যারা কিনা এসইসি তে এনলিস্টেড এন্ড হ্যাজ গন থ্রু আইপিও। এটার বেনিফিটটা কি বা মেইন রিজনটা কি পাবলিক হওয়ার? এটা হলো প্রশ্ন। যে বলছে সাইজ অফ ক্যাপিটাল রেইজড। সাইজ অফ ক্যাপিটাল, এক কথায় আইপিও তে যাওয়া বা পাবলিক হয়ে যাওয়া মূল উদ্দেশ্যটাই হলো আপনার ফান্ড রেইজ করা, ক্যাপিটাল রেইজ করা। হ্যাঁ, নিজস্ব ইকুইটিতে তার খুব বেশি দূর আগানো যায় না, আর প্রচুর ব্যাংক লোন করে হয়তো আগানো যায়, কিন্তু এটাও তো একটা বিশাল বার্ডেন। হাইলি ডেটেড, হাইলি লিভারেজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বিজনেস ফেল করার সম্ভাবনা বেশি থাকে। তো পাবলিকলি গেলে এই রিস্কটা কম এবং আপনি অনেক বড় বড় ফান্ড, অনেক বড় বড় অ্যাম্বিশিয়াস কাজগুলো করতে পারবেন। দিস ইজ দ্য রিজন। আচ্ছা, এটার আলোকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে কিছু কোম্পানি, অনেক ভালো কোম্পানি, দেশে বিদেশে অনেক উদাহরণ আছে, অনেক ভালো কোম্পানি তারা পাবলিক মানে পাবলিকলি ট্রেডেড হতে চায় না, আইপিও তে যেতে চায় না। এটার একটা অন্যতম কারণ কি হতে পারে? একদম আমরা যা চিরাচরিত দেখি বা জানি সেটা থেকে বলবো। নিজেদের ওনারশিপটা হারাতে চায় না, ওনারশিপ হারাতে চায় না, আরো 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 কিছু আছে। এটা একটা ইম্পর্টেন্ট, আপনি যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হোস্টেল টেক ওভার যেটা বলতেন আগে, ওইটা কোনটা? হোস্টেল টেক ওভার। হোস্টেল টেক ওভার, কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যায় এই কারণে। কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, আপনি একটা পয়েন্ট বলছেন। কামাল ভাই যেটা বলছেন সেটা একটু আগে কি বলছিলেন, শাহরিয়ার ভাই বলছিলেন কিনা? হ্যাঁ, শাহরিয়ার ভাই যেটা বলছে আর কামাল ভাইয়ের পয়েন্ট একই জিনিস, যে মানে আপনি আপনার কোম্পানির কন্ট্রোলটা হারাতে চাচ্ছেন না, মালিকানা শেয়ার করতে চান না কারোর সাথে। আরেকটা কারণ হতে পারে আপনার এই রেগুলেটরি রিপোর্টিং এর যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ আমার কোম্পানি সম্বন্ধে ইনস এন্ড আউট সব তখন জেনে যাবে। এক্সিলেন্ট, এইটাই শুনতে হচ্ছে, এটাই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। কারণ আপনি যখনই পাবলিক লিমিটেড কোম্পানি হবে আপনার আর প্রাইভেসি থাকবে না, আপনার সবকিছু ডিসক্লোজ করতে হবে। আর মানে সাংবাদিক তো লেগেই থাকবে আপনার পিছনে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর হোস্টেল টেক ওভার রিলেটেড যেটা বললেন, টেক ওভার আমি যদি পাবলিকলি না যাই তা আমাকে কেউ টেক ওভার করার সাহসই পাবে না। আপনি যদি জলে না নামেন, কুমির আপনাকে তাড়া করবে কি? আপনাকে কেউ গিলতেই পারবে না। বাংলাদেশে এরকম বহু কোম্পানি আছে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বেশ ভালো, কিন্তু তারা কখনো আইপিও তে আসবে না। তখন তারা তো ব্যাংক ফান্ড সার্চ করবে। তাই তো করে। আমি মাস ছয়েক আগে একটা গ্রুপ অফ কোম্পানির কাজ করলাম, ওদের টোটাল অ্যাপ্রাইজাল তৈরি করে দেখলাম যে নেট ওয়ার্থ, কোম্পানিটার নাম মেনশন না করে যেটা রেকর্ড হচ্ছে, তো ওদের নেট ওয়ার্থ আমি পাইছি 1480 কোটি টাকা বা 1500 কোটি টাকা। দ্যাট মিনস এটা কিন্তু অডিটেড ব্যালেন্স শিট থেকে নিতে হয়েছে আমার। ওদের 26টা সিস্টার কনসার্ন থেকে মানে ওরা ওয়ার্কআউট করে এটা বের করা লাগছে। এটা এমন না যে সে 300 টাকার স্ট্যাম্পে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছে, নট দ্যাট। যেহেতু অডিটেড হয়ে গেছে তার মানে এটা একটা পাবলিক ইনফরমেশন এবং দে আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিক্লারেশন। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এবং তাদের এই সমস্ত কোম্পানির ডিরেক্টর মাত্র 4 জন, প্রায় 26টা বা 27টা সিস্টার কনসার্ন মিলে একটা গ্রুপ, তো মাত্র 4 জন ফ্যামিলি মেম্বার এটার ওনারশিপ। তো নেট ওয়ার্থ, দ্যাট মিনস লোন আছে তো ওদের অনেক, প্রায় 3000 কোটি টাকার উপরে। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেখানে লোন নেই। লোন থাকার পরেও তাদের নেটওয়ার্ক কিন্তু 1500 কোটি টাকা, নট ব্যাড। এই ধরনের একটা কোম্পানির খুব মানে ক্যাপিটাল মার্কেটে যাওয়াটা আসলে খরচ, তারা যাবে না এটা, কারণ ফ্যামিলির বাইরে কাউকে অ্যাক্সেস দিবে না।
If you just purchased a share of IBM through a New York Stock Exchange based transaction, you participated in which of the following? প্রশ্নটা সহজ, উত্তরটাও সহজ, কিন্তু প্রশ্নের সেন্টেন্স ফরমেশনটা কিন্তু খুবই স্মার্ট। এটা দেখার জন্য এটা রাখছি আর কি। একটা এক্সাম্পল দিয়ে তারা বুঝাইছে যে সেকেন্ডারি মার্কেটটা কি। দেখেন, ইফ ইউ জাস্ট পারচেসড, তার মানে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু এখানে। ইফ ইউ জাস্ট পারচেস মানে একবার ট্রেডিং হয়ে গেল এই অংশে। You just purchased a share of IBM through New York Stock Exchange based transaction. You participated in which of the following? Secondary market transaction. এটা কিভাবে বুঝলাম যে সেকেন্ডারি? বেসড ট্রানজাকশন। স্টক এক্সচেঞ্জ তো So why not it is primary transaction? প্রাইমারি তো আইপিও, এটা আপনি ইনিশিয়াল অফারিং তো না, এটা এবং সেটা অলরেডি ট্রানজাকশন হয়েছে স্টক এক্সচেঞ্জ। Exactly. মানে বেশ কনফিউশন ক্রিয়েট করলে করা যায় সেকেন্ডারি মার্কেট ট্রানজাকশন। আর এমনি প্লেন ডেফিনেশন তো অন্য, প্লেন ডেফিনেশন দিলে সেকেন্ডারি প্রাইমারি সবাই বুঝতে পারবে, তো ওভাবে না দিয়ে তারা একটু অন্যভাবে আসছে আর কি। Bank whose specialty is helping companies sell new debt and equity in the primary markets are called, এটা আসলে দেখাচ্ছে মানে নিউ ইস্যুগুলোর সাথে সম্পৃক্ত কোন প্রতিষ্ঠান, সেটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংক। ক্রেডিট ইউনিয়নের কাজও এটা না, কমার্শিয়াল ব্যাংক বা জেনারেল ব্যাংক এটা করবে না, সেভিংস এন্ড লোন ব্যাংকস এর কাজও এটা না, ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ হলো আন্ডাররাইটিং বা এই ধরনের আইপিও রিলেটেড কাজ সে করতে পারে। Okay. Credit rating assess which of the following risk? এটা সহজ প্রশ্ন, ডিফল্ট রিস্ক। ক্রেডিট রেটিং এর প্রশ্ন আমি দেখবো না, ক্রেডিট রেটিং সেকেন্ডারি পাবলিক অফারিং। সেকেন্ডারি পাবলিক অফারিং এর পরের স্টেপ, আইপিও হয়ে যাওয়ার পরে যে ট্রেডিংটা হয় সেটাই, ওটা ডেফিনেশনটা বলছে ইজ when a firm offers additional ownership shares for a stock that is already publicly listed, already publicly listed বা already publicly traded হয়ে গেছে। এটা একটা প্লেন ডেফিনেশন, এটা ফিল ইন দা গ্যাপ মোডে দিছে পারতেন। আচ্ছা, ডিলার রিলেটেড প্রশ্ন। A market specialist who facilitates exchanges by buying and selling securities from their own holdings is called dealer. তো ডিলারের ডেফিনেশন আমরা যেটা জানি, দেখেন, from there, this is the important difference between broker and dealer, from their own holdings, কারণ নিজস্ব তহবিল থেকে। এবং আরেকটা জায়গা দেখেন, বাইং, তারা নিজেরাই কিনে এবং নিজেরাই সেল করে, from their own holdings বা own finance। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে হোয়াট ইজ ইনসাইডার ট্রেডিং। What is insider trading? Insider trading টা হচ্ছে একটা ইললিগ্যাল, unethical তো বটেই, illegal also. An illegal practice where individuals with confidential or non-public information trade on investment for profits. Confidential, where individuals with confidential, this is the most important. The individual with confidential ব্যক্তি হলো ওই ধরনের টপ ম্যানেজমেন্টের লোকজনরাই, লোয়ার লেভেল ম্যানেজমেন্টের লোকজনের কাছে ইনফরমেশন থাকবে না, যেটা ওনাদের কাছে থাকবে, এবং ওই ইনফরমেশনের সুযোগ নিয়ে মার্কেটকে ডমিনেট করে তারা যে সুযোগ সুবিধাটা নেয়, এটা কমপ্লিটলি ইললিগ্যাল এবং পানিশেবল অফেন্স, বাংলাদেশের জন্য না। Which type of dividend is typically issued or paid in arrears? তো নিশ্চয়ই জানেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যখন আমরা করছি, এক ধরনের ডিভিডেন্ড যেটা আপনি
বাকি রাখতে পারেন এবং পরবর্তীতে এরিয়া দিতে হবে। সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রেফার্ড। কিউমুলেটিভ প্রেফার্ড স্টক ডিভিডেন্ড। হ্যাঁ, সো এই টপিক এখানকার যে এমসিকিউ গুলো আছে এটা রিভাইজ করলে আসলে দুইটা লাভ হয়। রেজিং ফান্ডটা একেবারে 16 আনা বোঝা যায়, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমার মনে হয় আপনাদের একটা সেকেন্ড টাইম রিপিটেশন হচ্ছে আর কি। The ease with which a security can be converted into cash is called. এটা সবসময় আমরা ভুল করে লিকুইডিটিতে ক্লিক করি, ভুলেও করবেন না। মূল জায়গাটা হলো এইটা, the ease with which a security can be converted into cash is called marketability. হ্যাঁ, মার্কেটেবিলিটিটা হলো লিকুইডিটির পূর্ব শর্ত। মার্কেটেবল না করতে পারলে তো বেচতে পারবেন না, বেচতে না পারলে ক্যাশ আসবে না। সো মার্কেটেবিলিটি, যত সহজে যেটাকে মার্কেটেবল করা যায়। With the purpose to get cash. Marketability refers to how easily a security can be converted into cash. So it is confusing. Marketability and liquidity সাথে একটু contrast করে। So how frequently are public firms required to produce detailed financial statement to be filed with Security and Exchange Board? একটু আগে গল্পে বলছিলাম যেটা সেটাই, যে কতদিন পর পর আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করতে হয় এসিসি তে, সেটা ইট ইজ কোয়ার্টারলি, প্রতি 3 মাসে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। Which of the following is not a reason a firm can benefit from going public? Is not a reason. প্রশ্নটা দেখেন এবং সব অপশনগুলো এক নজর দেখেন, যদি উত্তর দেওয়া আছে। This is not important. Learning টা কনফার্ম। Which of the following is not a reason a firm can benefit from going public? Such a more disclosure requirement, মানে এটা হলো তার জন্য, এটা বলা হয় না যে আইপিও তে যাওয়ার অসুবিধাটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা বলে নাই। প্রশ্নটা বলছে যে একটা লোক আইপিও তে যাইতে চায় কি কি উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্যগুলো দেখেন। দ্য সাইজ অফ ক্যাপিটাল রেজ, সেটা বড় ধরনের ফান্ড রেজ করার আশায় যায়। ইজ অফ অ্যাডিশনাল অফারিং, আরো বেশি কিছু সুযোগ সুবিধা পেতে পারে। ডাইভার্সিফাই পার্সোনাল পোর্টফোলিও অফ ফার্ম ওনার্স, হ্যাঁ, সে তার কোম্পানিটাকে ডাইভার্সিফাই করতে পারতেছে আইপিওতে যাওয়ার মাধ্যমে, নতুন নতুন ইনভেস্টর পাচ্ছে। সো এই সেন্স থেকে তার জন্য রিলেভেন্ট না হচ্ছে এটা, মোর ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, অর্থাৎ তাকে যে 3 মাস পর পর এসএসসি তে ইনফরমেশন দিতে হবে, এটাকে সে পাত্তা দেয় না, এটা তার জন্য কোনো বিষয় না। দিস ইজ দ্য কোশ্চেন। বাট এটা যদি ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজের মতো একটা প্লেন কোশ্চেন হইতো, সেক্ষেত্রে এটাকে আমরা রিলেট করতে পারতাম যে this is a disadvantage of going public. আর যদি দেখা যায় যে গোয়িং পাবলিকের অ্যাডভান্টেজ কি কি, তাহলে আমরা কিন্তু এখান থেকে 3টা ইনফরমেশন নিতে পারি। হ্যাঁ, গোয়িং পাবলিকের অ্যাডভান্টেজ এখানে 3টা আমরা দেখতে পাচ্ছি। একটা হলো লার্জ ফান্ড রেজ করা যায়, ইজ অফ অ্যাডিশনাল অফারিংস অ্যাভেল করা যায়, আর একটা হচ্ছে ডাইভার্সিফাইং পার্সোনাল পোর্টফোলিও অফ দ্য ফার্ম ওনার্স। সো প্রশ্নটাকে বিভিন্নভাবে সাজানো যাবে। Okay, which of the following is the type of secondary market wherein short-term debt instrument are traded? Short-term debt instrument only a money market. Anything short-term is money market. 65 নম্বর একটা ম্যাথ দেখাবো। The
underwriting process is a two-step process. Underwriting process is a two-step process. Who bears the risk in the underwriting process? That security will not be able to sell in the second step at the price paid in the first step. এই অ্যাক্টিভিটিসটা আসলে এখানে who bears the risk? প্রথমত অ্যাক্টিভিটিসটা যে বর্ণনা যেটা আছে সেটা বোঝা যাচ্ছে এটা একটা আন্ডাররাইটিং প্রসেসের বিবরণ। এখানে যেটা প্রশ্নটা ছিল যে who bears the risk in the underwriting process that is security will not be able to sell in the second step at the price paid in the first step. অর্থাৎ আমরা একটা জায়গায় দেখে আসছি এরকম যে আন্ডাররাইটার একবারে সমস্ত শেয়ার কিনে নেয় একটা নির্দিষ্ট দাম ধরে এবং তারপরে সেটাকে রিসেল করে। তো এইখানে একটা রিস্ক তো ডেফিনেটলি আছে, যেটা আমরা আসলে এই প্রশ্নটা সার্চ করতেছিলাম, শারিয়ার ভাই মনে করছিল এই প্রশ্নটা। সো প্রশ্নটার উত্তর এখানে আছে আর কি। হু বেয়ার্স দ্য রিস্ক? এই রিস্কটা নেবে আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকার, নট দ্য ইস্যুইং কোম্পানি। বাট এটার অপোজিট একটা ছিল যে বেস্ট ইফোর্ট, এখন এটা ক্লিয়ার হলো। বেস্ট ইফোর্টের রিস্কটা আসলে বেয়ার করে ইস্যুইং কোম্পানি, নট দ্য আন্ডাররাইটার বা ইনভেস্টমেন্ট ব্যাংকার। আর যেটা কমপ্লিট প্যাকেজ সে কিনে নিয়ে রিসেল করার যে এগ্রিমেন্টটা করে সেইটাতে রিস্কটা পুরোটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকারের। নাও ইটস ক্লিয়ার। The list, the process of an initial public offering. Chapter step: the origination process, the preliminary prospectus, underwriting process, and securities begin trading. Chapter step. এবং এইটা নিয়ে প্রশ্নটা দিচ্ছে, দেখেন প্রশ্নটা খুব সিলি কিন্তু ইম্পর্টেন্ট। আপনার হয়তো চারটা নাম মনে আছে বা চারটে স্টেপের কথা মনে থাকবে, কিন্তু যদি এটাকে আবার সিরিয়ালি না সাজানো থাকে তাহলে কিন্তু ভুল। সে ধরনের প্রশ্ন থাকতেই পারে, বাট সিরিয়ালটাও মাথায় রাখতে হবে, কোনটার পরে কোনটা, উল্টাপাল্টা করলে থাকলে হবে না। একটা ভালো প্রশ্ন, দেখেন দ্য লিস্ট ইফিশিয়েন্ট। লিস্ট এখানে খেয়াল করবেন, লিস্ট বলা আছে, লিস্ট আর মোস্ট। Least efficient of all the different types of secondary markets is which of the following? Least efficient of all the different types of secondary markets is which of the following? সবচেয়ে কম efficient কোনটা? দেখেন এখানে অকশন মার্কেট, ডিলার মার্কেট, ব্রোকার মার্কেট, এগুলো সবই কিন্তু ইন্টারমিডিয়েট। এটা মধ্যস্বত্বভোগী এবং তারা they facilitated the buying and selling. So this is why এগুলো সবই efficient, কম বেশি efficient, বাট সবচেয়ে কম efficient বা মোটেও efficient না সেটা হচ্ছে ডিরেক্ট সার্চ মার্কেট। হ্যাঁ, ডিরেক্টলি সার্চ করে করে আপনি বাই সেল করবেন, এটা হতে পারে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর আদার কমোডিটি মার্কেট। এটা আসলে খুবই কস্টলি এবং টাইম ওয়ার্দি। দ্যাটস ওয়াই দিস ইজ মোস্ট কি বলা যায় ইনএফিশিয়েন্ট অথবা লিস্ট ইফিশিয়েন্ট, এখানে কম্পারিজনটা করা যায়। ডিলার থাকলেও সহজ হয়, ব্রোকারের কাছে গেলেও সে একটা ব্যবস্থা করতে পারবে, অকশন মার্কেটে গেলে তো এটা জাস্ট একটা নিলামে উঠলো, সেটাও সহজ। বাট ডিরেক্ট সার্চ মার্কেট ইজ নেভার এ স্মার্ট সিস্টেম। ক্রেডিট ট্রেডিং দরকার নাই, জাস্ট 65 এ যাব। জাস্ট এই একটা অঙ্ক করলে দেখুন এটার মতো অনেকগুলো অঙ্ক আমরা পিছনে ফেলে আসছি, মোটামুটি একই রকম। এই একটা শিখলেই হবে। এই অঙ্কটা প্রথম আমি কিছুই বুঝতাম না, শুধু মুখস্থ করছিলাম, কিছুদিন পরে বুঝছি আর কি।
আমার তো মেন্টর ছিল না আসলে, কিন্তু কোচিং এ পড়তাম উইদাউট মেন্টর। দেখেন, PAU Incorporation issues a 38.6 million IPO priced at 12.5 per share, and the offering price to the public is 19.30 per share. The firm's legal fees, SEC registration fees, and other administrative costs is $270,000. The firm's stock price increases 18% on the first day. মানে IPO একবারে লাস্ট স্টেপ কোনটা, যে সিকিউরিটি যেদিন স্টার্টিং ট্রেডিং হয় সেই সময়ের কথা বলছে এটা, the first day. What is the total cost of issuing the securities to the firm? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাইন্যান্স ম্যানেজার বা অন্যদের কাজ হলো যে তারা পুরো আন্ডাররাইটিংটাকে কি করলো, ফ্যাসিলিটেট করলো, যা যা করা সবই করলাম। দেখুন, কস্ট অ্যাকাউন্টেন্টের কাছে এই প্রশ্নটা ম্যানেজমেন্ট করতেই পারে যে আমার এই কত গেল, হ্যাঁ এই $38 মিলিয়ন বা $3 মিলিয়ন আমি রেইজ করব, এটার জন্য আমার আসলে খরচটা কত গেল। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল। প্রথমত আমাকে যে কেউ একটু কন্ট্রিবিউট করতে পারেন যে আসলে প্রশ্নের ডিমান্ডটা কি, কোন জায়গাটাকে কি বলতেছে, একটু লাইন বাই লাইন যদি কেউ বলতে। শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই আছেন? আমি আরেকটাবার পড়ি। আচ্ছা, শিওর। আমি যেটা বুঝলাম সেটা হলো আপনার আইপিও তে প্রাইস ছিল 12.50, সেকেন্ডারি মার্কেটে গেল তখন সেটা 19.30 হলো। আর এখানে বলা আছে যে ফার্ম স্টক প্রাইস ইনক্রিজেস 18% অন দ্য ফার্স্ট ডে। তাহলে 12 টাকা থেকে 90 টাকায় গেল, তার সেদিনই কিন্তু আমার 18%টা বাড়ছে। প্রথমত প্রশ্ন হলো যে এখানে আসলে কিন্তু আমরা এখনো সেকেন্ডারি মার্কেটে যাই নাই, আমার আইপিও কিন্তু শেষ হয় নাই এখনো। হ্যাঁ, ফার্স্ট ডেট শেষ হলে তারপরে, আমরা এখনো ফার্স্ট ডেট কিন্তু ক্রস করি নাই। হ্যাঁ, সো একটা বিষয় হতে পারে এরকম যে আইপিও প্রাইসড এট 12.5, টা আন্ডাররাইটারের সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে, এই প্রাইস আমরা এটা মার্কেটে ছাড়বো 12.5 টাকা করে। হ্যাঁ, যদিও আপনার ফেস ভ্যালু কিন্তু তা বলে না। ফেস ভ্যালু কোনটা এখানে? ফেস ভ্যালু হলো 19 টাকা 30 পয়সা। অফারিং প্রাইস, খেয়াল করেন, অফারিং প্রাইস হলো 19 টাকা 30 পয়সা, বাট it is decided to sell at 12.5. That means আন্ডার প্রাইসিং করা আছে। আন্ডার প্রাইসিং ধরে নিলাম কোম্পানির যে রেপুটেশন, তাতে আসলে আন্ডার প্রাইসিং না করলে হয়তো এটা বেচা সম্ভব হতো না, বা দেয়ার মে বি আদার ফ্যাক্টরস, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আর লিগ্যাল ফিটা তো এখানে ক্যালকুলেট করার কিছু নাই, আমাদের এই ধরনের আনুষঙ্গিক খরচ গেছে $2,70,000। বাট হোয়াট আদার ফ্যাক্টরস হিডেন হিয়ার টু আইডেন্টিফাই মোর কস্ট? মানে আর কেন কস্টের ইস্যু আসতেছে? আমার যা কস্ট আমি দেখতেই পাচ্ছি $2,70,000, আমি 12.5 টাকায় সেল করব, আবার ফার্স্ট ডেটে বলতেছে 18% বাড়ছে। সো এটা আমাকে কিভাবে ইম্প্যাক্ট করে to consider my total cost of issuing the securities? This is the question. Best critical. অঙ্কটা খুবই ছোট, 3 লাইনও না, বাট এটা ফ্লোটিং কস্টের ব্যাপারটা আসতেছে। ফ্লোটিংও আমি দেখতে পাচ্ছি না এখানে, ফ্লোটিংও নাই, ফ্লোটিং এর কিছু নাই, ফ্লোটিংটা অন্য জিনিস।
ফ্লোটিং হলো ওইটা যে আন্ডাররাইটার আপনার কাছ থেকে যেটা চুক্তি করে নিছে, কিন্তু আপনার কাছে বলছে যে আমি 10 টাকা করে নিব, সে বিক্রি করবে 12 টাকা, ওই যে 2 টাকা করে ফ্লোটিং। বা এটা এখানে ফ্লোটিং নাই। ফ্লোটিংটা যদি এরকম হইতো যে ফেস ভ্যালু 19 টাকা 30 পয়সা, কিন্তু আন্ডাররাইটার দিবে আপনাকে 12.5 টাকা, মাঝখানে 6 টাকা সে খেয়ে নেবে, তা কিন্তু না, বিষয়টা এরকম না। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আপনি পিক করতে চাচ্ছেন 19 টাকা 30 পয়সা, কিন্তু সেটা পাচ্ছেন না, আপনি আন্ডার প্রাইসিং করতেছেন। আন্ডার প্রাইসিং, তাহলে এখানে ডিফারেন্স কত? 19 টাকা 30 পয়সা আর 12.5 টাকার মধ্যে পার্থক্যটা কত? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আসলে নাম্বার অফ শেয়ার কত এখানে গোয়িং টু বি ইস্যুড, এটা বের করে দেন আগে, প্রথম কাজ। হাউ মেনি শেয়ারস? পার শেয়ার যে প্রাইস সেটাতে ভাগ দিলে পরে আমরা নাম্বার অফ শেয়ারটা পেয়ে যাবো। তাহলে এই সেক্ষেত্রে আপনি কোন প্রাইসটাকে বেস ধরবেন নাম্বার আইডেন্টিফাই করার জন্য? 12.5টা না, ফেস ভ্যালু, অফারিং প্রাইস 19 টাকা 30 পয়সা, এটা হলো আপনার একেবারে অফিশিয়াল প্রাইস। হ্যাঁ, 12.5 টাকা তো আপনি বাধ্য হয়ে বেচতেছেন। এটা ফেস ভ্যালুটা আমরা যেটা সিলিং, একটা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের একটা সিলিং আছে, সিলিংটাকে ফেস ভ্যালু বলা হয় বা পার ভ্যালু বলা হয়। সেই পার ভ্যালুটা হচ্ছে 19 টাকা 30 পয়সা। আর টোটাল টার্গেট অ্যামাউন্ট ইস্যুইং হচ্ছে আপনার 38.6 মিলিয়ন। 38.6 মিলিয়নকে আপনি 19 টাকা 30 পয়সাতে ভাগ দেন, তাহলে পাবেন হলো 2, দ্যাট মিন্স 2 মিলিয়ন, 20 লক্ষ শেয়ার, 2 মিলিয়ন শেয়ার আপনি ইস্যু করতে যাচ্ছেন। তাহলে আমি নাম্বারটা পেয়ে গেছি। দিস ইজ দ্য ফার্স্ট কনসার্ন। আচ্ছা, এইবার আসেন 19 টাকা ফেস ভ্যালু, বাট ইউ আর গোয়িং টু সেল অ্যাট 12.5, এখানে আপনি কত টাকা লস স্বীকার করলেন? তাহলে 19 টাকা 30 পয়সা আর 12 টাকা 50 পয়সা, মানে পার্থক্য হলো 6.8। প্রত্যেকটা শেয়ারে আমি 6 টাকা 80 পয়সা লস স্বীকার করতেছি। এটাকে 2 মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 13.6 মিলিয়ন। 13.6 মিলিয়ন, 13.6 মিলিয়ন আপনি লস স্বীকার করলেন। The loss is the cost. This is your, you have to consider this loss as cost, issuing cost. তাহলে একটা পাইলাম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 13.6 মিলিয়ন আমি পাচ্ছি না, যেটা পাচ্ছি না সেটা আমার কস্ট, একটা পাইলাম। 2 নাম্বারটা তো দেওয়াই আছে, 2,70,000 টাকা, এটা তো একেবারে কিছু গবেষণা করার কিছু নাই। আর একটা লস আছে, ফার্স্ট ডে আপনি 18% ইনক্রিজ করছে, দিস ইজ বাই দ্য মার্কেট ফোর্স, বাট আপনি চাইলেই ওই দিন 18% আর ধরে নিতে পারবেন না, কারণ it is declared at 12.5 on the first day. এটা সেকেন্ডারি মার্কেটে যাওয়ার পরে বেড়ে যাবে, কিন্তু প্রথম দিন যারা নেবে তারা ওই 12.5 টাকা করেই নেবে কিন্তু। বাট আনফরচুনেটলি এটা ওই দিনই আবার মার্কেটটা দেখা গেছে যে উল্টা দিকে রান করছে। You are also deprived from 18%. Again, this is also loss. যেহেতু IQ শেষ হয় নাই এখনো, so you have to consider it at loss. That means ultimately it's your cost. 18% of what? 38.6 into 18%. That means 38.6 million এর 18%, 18%, 18% হলে এটা আসলে 6.95 মিলিয়ন, এটাও আমি লস খাইলাম। 18% বাড়লো ঠিকই, কিন্তু আমি নিতে পারলাম না। So it is also considered as cost. তাহলে কত হলো? 13.6 plus 6.95 plus 2,70,000, 0.27. That means 20.82 million.
This is how they calculate the cost of issuing. The description. The total cost of issuing the securities includes the underwriting cost of 2 million shares. 2 million কিভাবে পাইছেন বের করলাম 2 million shares times the difference টা 6 point কত ছিল এটা 6 point কত 19.3 minus 0.5 6.8 multiplied by 2 millions, that is 13.6 million হয় এটা। আর underpricing cost, এটা কি বলছে underpricing, plus the underpricing cost of 38.6 million 18%, এটা হলো 6.95 million, আর ওর সাথে 2,70,000 যোগ করলে টোটাল আসবে এটা। সো এই বেশ পেঁচানো জিনিস যে সারের ভাই পেঁচানো জিনিস বেশ পেঁচানো, মানে কিভাবে একটা প্রথম দেখা এটা সচরাচর ধরবে না, না ধরা যায়নি, অনেকদিন ধরা যায়নি এটা। এমনি কেস কার মাধ্যমে যে আমি ক্লিয়ার হয়েছি আমি নিজেও মনে নাই, কিন্তু আমি অনেকদিন ঘোরের মধ্যে ছিলাম। এটা আমি তখন বারবার রিভাইজ করতাম, আমি এটা মুখস্থ করে ফেলছিলাম। তো মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ নাই, সেম প্রশ্ন যে কখনোই আসবে না। এই জায়গায় এই গ্যাপটাকে কোশ্চেন হয় রিপিট হয় খুবই কম, লেস দ্যান 10%। বাট কনসেপ্টটা এই কনসেপ্টের উপরই করে সেম এই ধরনের একটা অঙ্ক থাকতেই পারে, আনসারই দেখা উচিত, তাই না? এক্স্যাক্টলি ভালোভাবে এক্স্যাক্টলি, মানে আপনার প্রচুর অঙ্ক করার দরকার নেই, আপনি একটা বুঝে যদি ভালো করে শুনেন। এই জাস্ট এই অঙ্কের রেপ্লিকা আরো কয়েকটা আছে এই টোটাল কোশ্চেন ব্যাংকে, যেগুলো আমি সবগুলো দেখি নাই, স্কিপ করে আসছি। আর যেগুলো আছে খুব সিলি টাইপের ম্যাথ, এগুলো একদম পাটিগণিত দরকার নেই। এটা সবচেয়ে মানে ডেঞ্জারাস একটা প্রশ্ন, না খুঁজে মানে রেশনাল খুঁজে পাওয়া যায় না যে আসলে কিভাবে 20 মিলিয়ন হইলো, কারণ সবসময় চোখটা চাই 2,70,000, এর বাইরে আর কিছু আমি দেখি না। হ্যাঁ, দিস ইজ দ্য রিজন। এই যে গ্যাপটা, এটা আপনি দুই ভাবে কনসিডার করতে পারেন। এক হতে পারে যে এখানে তো এত এনাফ ডেসক্রিপশনও নাই যে এটা স্প্রেড কিনা, হতে পারে স্প্রেড। এটা যদি স্প্রেড হয় দেন ইট মাস্ট বি এ কস্ট। আর একটা হতে পারে যে ফেস ভ্যালুতে তো আমি পাচ্ছি না, এটা একটা এগ্রিড প্রাইস 12 টাকা 50 পয়সা। হ্যাঁ, সো 12 টাকা 50 পয়সার উপর তো আপনি পাবেন না। আরেকটা বিষয় হলো যে এগ্রিমেন্ট করার পরে যদি দাম বাড়ে, সেক্ষেত্রে ইস্যুয়ারের তো কোনো লাভ নেই, সে শুধু হা হুতাশটাই করবে আর কি। ওই হা হুতাশের দাম হলো 6.9। সেদিন তো শেয়ারটা সেকেন্ডারি মার্কেটে যায়নি, তাহলে দামটা বাড়লো কি? দামটা বাড়লো কিভাবে? কারণ সেকেন্ডারি মার্কেটে না গেলে তো দাম বাড়ার প্রশ্ন আসে না, সেকেন্ডারি কথা বলা হয়নি, সেকেন্ডারির কোনো প্রশ্ন স্বাধীন নাই এটা। দেন আইপিও স্টার্ট হয়েছে ফার্স্ট ডেতে। ও আচ্ছা, বুঝতে পারছি। আইপিও স্টার্ট হয়ে গেছে যেদিন মানে সেলিংটা স্টার্ট হয়েছে, ফার্স্ট পার্টিদের কাছে যাচ্ছে ধরেন। এখন আন্ডাররাইটারের হাতে অলরেডি মালটা আছে 12.5 টাকা ধরে। সারাদিনে বাড়ছে এটা। হ্যাঁ, আর মার্কেট ফোর্স তো এটাকে আসলে ডিটারমাইন করে যে এটা বাড়বে না কম। এনিহাউ দেখা গেছে এটা তো একটা ভালো রেসপন্স পাইছে যে 18.5% মানে 18% বাড়লে ওই দিন এটা আসলে প্র্যাকটিক্যালি সোল্ড আউট হয়েছে কত সেটা বলে দেওয়া যাবে। এটা প্র্যাকটিক্যালি আন্ডাররাইটারের হাতে টাকা আসছে আরো বেশি, 19 টাকা 30 পয়সা ইন্টু 1.18, অর্থাৎ 22 টাকা 77 পয়সা এটা বিক্রি হয়েছে। এখানে গেইনার হয়েছে কিন্তু আন্ডাররাইটার। হ্যাঁ, যে টাকাটা আপনি কখনোই পাবেন না, ইস্যুয়ার পাবেন না, মানে ইস্যুয়ারের সাথে তো সেটেল হয়ে গেছে 12 টাকা 50 পয়সা। হ্যাঁ, দ্যাট দিস হাউ এটা লস। এরপরে এটা সেকেন্ডারি মার্কেটে যে 222 টাকা হয়ে গেল, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, এটা আপনার অ্যাকাউন্টিং এ কখনো ইম্প্যাক্ট ফেলবে না। এটাই হলো এর ব্যাখ্যা। তো এই মোটামুটি এই পর্যন্ত থাক, বাকিগুলো কিছু রিপিটেটিভ একই টাইপের প্রশ্ন। যদি বইটা পড়া থাকলে আর কি, যারা বই পড়ছেন আশা করি তাদের জন্য এটা একটা রিভাইজ হলো আর কি।